আজ রাতে শেষ হচ্ছে মালয়েশিয়া কর্মীদের ভিসায় যাওয়ার সময়। এই কারণে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের ব্যাপক ভিড়। অনেক কর্মী ভিসা ও ওয়ার্ক পারমিট পেলেও ফ্লাইটের টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা। আবার যারা টিকিট পেয়েছেন অনেকেই বাড়তি দাম দিতে হয় রয়েছে ক্ষোভ। সংকট কমাতে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের 271 আসনের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা 7:15টায় এই ফ্লাইটের টিকিট মতিঝিল অফিস থেকে কেনা যাচ্ছে। এদিকে আজকের পর বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া। এর আগে প্রতারণা সহ নানা অভিযোগে 2018 সাল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেশটি। 2022 সালে আবারও শ্রমবাজার খোলার পর 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে। আজকে এখানে আমাদের এজেন্ট এখানে আসতে বলছে যে তোমরা এয়ারপোর্টে যা রেডি হও, তোমাদের টিকিট নিয়ে আমরা আসতেছি। এখানে আসার পর আমাদের এজেন্ট এখনো আসে নাই, আর কি বলতেছে যে এখন হবে না, বিকেল 5টায়, এরকম বিভিন্ন অজুহাত দিতেছে। বাজারে তুলনায় টিকিটের দাম 40 থেকে 25,000 টাকা, আর এখানে সিন্ডিকেট আমাদের থেকে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। তারপরে আমাদের কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই, অনেক লোক টিকিট ছাড়াই। এ নিয়ে আরও জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, যারা টিকিট এখনো পাননি তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আর অনেকে অভিযোগ করছেন যে যা টিকিট বেশি দামে কিনতে হয়েছে এবং নানা ভোগান্তির শিকার হচ্ছেন, কি বলছেন তারা? এই পর্যায়ে মানে যে অনুমোদন দেওয়া হয়েছিল যত কর্মীর, তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 4,94,000 কর্মীকে পাঠানো হয়েছে। আজকেও আমরা যে খবর পেয়েছি যে 1500-র মতো কর্মীকে পূর্ব নির্ধারিত টিকিট অনুযায়ী পাঠানো হবে, তাদের টিকিট আছে। এছাড়া 271 জনের একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে, যাদেরকে এই বিমানে নেওয়া হবে আজকেই। এর বাইরে কিন্তু বলছে যে তারা মানে বিমান সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে কিন্তু তারা দফায় দফায় বৈঠক করছেন যে সময় বাড়ানো যায় কিনা। আর এখানে যে বিমানবন্দরের সামনে অবস্থানরত যেসব কর্মীরা আছেন, মানে মালয়েশিয়াগামী বা মালয়েশিয়া যেতে ইচ্ছুক, তারা কিন্তু অনেকে বারবার বিড়ম্বনার শিকার হয়েছেন, মানে প্রতারণার শিকার হয়েছেন। যে তাদেরকে কাউকে বলা হয়েছিল যে সকাল 6টায় ফ্লাইট আছে তারা এসে অপেক্ষা করছেন। পরবর্তীতে এজেন্সি তাদের আর ফোন ধরছেন না বলে অভিযোগ করছেন এখানে অপেক্ষারত অনেকেই। আবার অনেক অভিযোগ করছেন যে গত 2 দিন ধরে এজেন্সি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তারপরেও তারা শেষ আশা হিসেবে এই বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন যে যদি তাদের কাঙ্ক্ষিত টিকিটটা এজেন্সিগুলো তাদের কাছে পৌঁছে দেন। এর মধ্যে কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে বাড়তি দামে, মানে দ্বিগুণের বেশি বা অনেকে 3 গুণ পর্যন্ত টাকা দিয়েছেন বিমানের টিকিট পাওয়ার জন্য। তারপরেও কিন্তু তারা টিকিট পাননি। এজেন্সিগুলো তাদেরকে আগে থেকে বলেছিল যে যেহেতু টিকিট সংকট, তাদেরকে বেশি দাম দিয়ে টিকিট কিনতে হবে। সেই কথা অনুযায়ী তারা কিন্তু 2 গুণের বেশি, অনেকে বলছেন যে 40 থেকে 45,000 টাকা মানে অন্য সময়ের টিকিট ভাড়া লাগে, কিন্তু সেইখান থেকে তাদের কাছ থেকে কিন্তু 1 লাখের বেশি, কেউ বলছেন 1,30,000 টাকা পর্যন্ত তারা বিমানের টিকিট বাবদ জমা দিয়েছেন এজেন্সির কাছে, কিন্তু তারা এখনও সেই টিকিট বুঝে পাননি। অনেকে বলছেন যে তাদেরকে আশা দেওয়া হচ্ছে যে সকালের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কিন্তু তাদেরকে বিকেলের ফ্লাইটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তারা সেই আশাতে আছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা বিমানবন্দরে সেসব এজেন্সির কাউকেই বা কোনো প্রতিনিধিকেই দেখতে পাইনি বা তাদের সাথে কথা বলার সুযোগও হয়নি। আমরা বাইরের সাথেও বারবার একাধিকবার ফোনে যোগাযোগ করেছিলাম তাদের সাথে কথা বলার জন্য, তাদের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তারা শুধুই বলছেন যে তারা সময় বাড়ানোর জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে কথা বলছেন কিভাবে এই মানে সময়টা বাড়ানো যায়, যেহেতু এখনো প্রায় 31,000-এর মতো কর্মী সংখ্যা যেতে বাকি আছে, মানে যারা টিকিট পাননি। যেহেতু এই বিপুল সংখ্যা একই দিনে বা একই বারে পাঠানো সম্ভব না, তাই তারা বলছেন যে কিভাবে সময় বাড়ানো যায় সেই চেষ্টাটাই তারা করছেন। অন্যদিকে ভোগান্তির কথা বলছেন যে এখানে অপেক্ষারত কর্মীরা যারা যেতে চান মালয়েশিয়া। বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। এবার এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। জনাব আসিফ মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সংকট তো দীর্ঘদিনের। আজকের যে সংকট তা থেকে দ্রুত বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা, আর এসব সংকটের পেছনে প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে দীর্ঘদিনের, এবং সেক্ষেত্রে আজকের যে সংকট এটা হয়তো সাময়িক, এই অর্থে যে যদি সময় বাড়ানো হয়, অথবা আমরা তো শুনলাম যে আপনাদের রিপোর্টেও এসছে যে প্রায় 5 লাখের কাছাকাছি যেতে পেরেছে, এখন যদি আরো 30-40 হাজার বাকি থাকে, কিন্তু যারা যেতে পেরেছেন তারা আসলে কেমন আছেন, তারা কি আসলে তাদের যেই কাজের জন্য তারা যে প্রতিশ্রুতি পেয়েছেন সেই কাজে যোগ দিতে পারছেন? আমরা কিন্তু অতীতেও দেখেছি, সাম্প্রতিক অতীত বলেন গত কয়েক বছরও অনেকবারই আমরা দেখছি যারা যাচ্ছেন তারা গিয়ে যে কাজ তাদেরকে বলা হয়েছিল সেই কাজে তারা যোগ দিতে পারছেন না। সেই কোম্পানি হয়তো নেই, বা সেই কোম্পানিতেই হয়তো খুব একটা যোগ দেওয়ার মতো অবস্থা নেই, তাদের যে কাজের কথা বলা হচ্ছে অন্য কাজে নেওয়া হচ্ছে। কাজে এই যে যেতে পারছেন, যারা যাবেন তারা যে আশাহত হবেন না এরকম কোনো গ্যারান্টি নেই। আবার যারা যাচ্ছেন আমরা কিন্তু মাঝে মাঝেই দেখছি যে তাদেরকে ফেরত পাঠানোর একটা কথা সব মাঝে মাঝে মালয়েশিয়া বলছে, বিশেষ করে যাদের বৈধতা নেই। তো এইটার সংকটের পেছনে আসলে আছে যে একটা অব্যবস্থাপনা রয়েছে এবং কিছু দুর্নীতি রয়েছে, যেটা বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় পক্ষে রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দোষটা দেওয়া হয় রিক্রুটিং এজেন্সিদের উপরে, কিন্তু সেখানে আসলে কিছু, যেটা গত কয়েকদিনও বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যে এখানে কিছু ক্ষমতাধর মানুষরা রয়েছেন বাংলাদেশের এবং মালয়েশিয়াতে। কারণ আমরা দেখেছি যে মালয়েশিয়াতে কোন কোম্পানিতে নিয়োগ হবে, অথবা এর আগে যখন আমরা সিন্ডিকেটের কথা শুনেছিলাম কোন কোন এজেন্সির মাধ্যমে হবে, সব কিন্তু নির্ধারণ করেছে মালয়েশিয়া। তো সেটি একটি অস্বচ্ছতার জায়গা। কেন মালয়েশিয়া নির্ধারণ করবে যে এখান থেকে কোন জায়গায় যাবে? এবং সেখানে আসলে দূতাবাসের কি ভূমিকা? আমরা দেখছি যে আমাদের দূতাবাস এবং আমাদের এই ব্যাপারে এক ধরনের একটা দুর্বলতা রয়েছে। আমরা মালয়েশিয়ার উপরে বা প্রবাসের উপরেই ছেড়ে দিয়ে রাখি সিদ্ধান্তের জায়গাগুলো, শুধু মালয়েশিয়া না, অন্যান্য ক্ষেত্রেও। তা আমাদের যখন আমরা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি, আমাদের এই ক্ষেত্রে আরেকটু কঠোর অবস্থান নেওয়া দরকার ছিল। তো একটি হচ্ছে যে অসাধু একটি প্রক্রিয়া চক্র রয়েছে, আরেকটি হচ্ছে আমাদের সরকারের দুর্বলতা এই ব্যাপারটিকে আরো নিয়ন্ত্রণাধীন আনার ক্ষেত্রে। আপনি বলছিলেন যে শুধু মালয়েশিয়া না, অন্যান্য শ্রমবাজারেও কর্মী পাঠানোর ক্ষেত্রেও মাঝে মধ্যে সংকট দেখা দেয়। এই সংকট সমাধানের উপায় কি? সংকট সমাধানের একটা উপায় হচ্ছে আমাদের দেশে, আমি বারবারই আমরা বলছি যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন তাদেরকে আরো দক্ষ হতে হবে, কিন্তু সেই জন্য যথেষ্ট প্রক্রিয়া দ্রুততম ভাবে আগাচ্ছে না। হ্যাঁ, হচ্ছে, কিছু কিছু কারিগরি প্রতিষ্ঠান হচ্ছে, আমাদের যে কারিগরি প্রশিক্ষণের জন্য যে ব্যবস্থাগুলো, কিছু কিছু উদ্যোগ হচ্ছে, কিন্তু এই মার্কেটটি এত দ্রুত চলমান এবং কম্পিটিটিভ যে সেখানে আমি যদি 1 বছর 2 বছর 3-4 বছর লাগাই আমার প্রশিক্ষণের প্রক্রিয়াকে ঠিক করতে, তাহলে দেখা যাবে যে আমি অন্যান্য যে শ্রমবাজার অন্যান্যরা পাঠাচ্ছে অন্যান্য দেশ থেকে, আমাদের প্রতিবেশী দেশ থেকে, তারাই কিন্তু সে বাজারটা দখল করে নেবে। তো সেটি একটি জায়গা। আরেকটি হচ্ছে যে নিয়মতান্ত্রিক ভাবে দেওয়ার যে বিষয়টি, এখানে অনেক সময় এখানে আপনাদের রিপোর্টও আছে যে টিকেটের দাম বেশি নেওয়া হচ্ছে। এখন এগুলো সবই তো আসলে কম্পিটিটিভ মার্কেট। তো সেইখানে অবশ্যই আমাকে আগে প্রস্তুতি নিতে হবে, আগে ব্যবস্থা থাকতে হবে। সেটি যদি না থাকে তাহলে কিন্তু খুব কঠিন ভবিষ্যতে এটাকে নিয়ন্ত্রণাধীন আনা। তো সরকারের আসলে ঢেলে সাজানো উচিত অন্যান্য কোন কোন দেশে কিভাবে আমরা এটাকে মানে আমাদের শ্রম বাজারকে প্রসারিত করব। তো সেটা না হলে আমরা গুটি কয়েকটি দেশেই কিন্তু আসলে সব সময় চিন্তা করে আসছি, এটাকে না বাড়ালে হবে না। জনাব আসিফ মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এছাড়া শুধু পরিবহন নয়, অন্যান্য সব খাতেই পড়বে এর প্রভাব। মূল্যস্ফীতি এড়াতে জ্বালানি খাতে কর কমানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এবার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 107 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা 75 পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্চ থেকে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় দাম কমার পর দাম বাড়ল 2 দফা। ভোক্তারা বলছেন বাজারে এমনিতেই নিত্যপণ্যের দাম চড়া, এর মধ্যে আবারও জ্বালানির দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। মাঝখানে বাড়ায়, তারপরে আবার 5 টাকা কমাইছে, না কয়টা 4 টাকা কমাইছিল, তারপরে কিছুদিন যাইতে আবার বাড়ায় দিছে। এটা অবশ্যই তো আমাদের যারা আর কি আমরা আর কি মিডল ক্লাস ফ্যামিলি অবশ্যই প্রভাব পড়বে। আপনার একটা জিনিস দাম বাড়ায় দিল 3 টাকা, বাড়ায় দিয়ে দেখাই দিল
ওইখানে 1 টাকা কমাই দিল, আবার কিছুদিন পর সেই জায়গায় চলে গেল। তার মানে ওই জায়গা কিন্তু নিয়েই নিল। তেলের দাম বাড়লে দেখা যাবে সব কিছুর দামই বাড়বে। 2.5 টাকা বাড়ছে তেলের দাম, বাস ভাড়া দেখেন কত বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও দেশে জ্বালানির দাম অনেক বেশি, তাই এ খাতে কর কমিয়ে দাম সমন্বয় করা হলে মূল্যস্ফীতি কমে আসবে। যে আন্তর্জাতিক বাজারে যে দামটা আছে এবং এখানে যে দামটা ফিক্স করা হয় প্রথম থেকে, এটা এখানে বেশ বেশি, মানে প্রায় 15 টাকার মতো বেশি, যেটা সরকার একটা রাজস্ব আয় হিসাবে এখান থেকে তারা গ্রহণ করছে। কমোডিটির উপরে সরকারের কোন রকমের ট্যাক্স থাকা উচিত না, কারণ এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কমোডিটি, যেটার সাথে এই মূল্যস্ফীতির একটা বিরাট সম্পর্ক আছে। এবার নতুন জ্বালানির দাম কার্যকর হবে 1 জুন থেকে। এর আগে সবশেষ গত 30 এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা 25 পয়সা করে বাড়ানো হয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজান থেকে নেমে আসার ঢলে প্লাবিত হয়েছে সিলেটের 7 উপজেলা। আকস্মিক বন্যায় পানিবন্দী 5.5 লাখ মানুষ। 5,000 মানুষ গেছেন আশ্রয় কেন্দ্রে। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। সুরমার পানি বৃদ্ধি অব্যাহত আছে সুনামগঞ্জেও। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার কবলে সিলেটের সীমান্ত এলাকা। ঘরবাড়ি ছেড়ে সহায় সম্বল নিয়ে আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ। সিলেটের 349টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5,000 মানুষ। ও আত্মীয় আইসি ভাই, আইয়া তো বলে তো আশ্রয় লইলাম। খেতা বালি সব কিছু বাসন আড়ি কিচ্ছু আনতাম পারছি না। জনপ্রতিনিধিরা জানিয়েছেন বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হলেও সেগুলো নিয়ে আসার মতো ব্যবস্থা নেই। প্রায় 7 থেকে 8টি জায়গার মধ্যে 1 থেকে 1.5 কিলোমিটার করে বন্যায় প্লাবিত হয়ে ডুবে আছে। সেই হিসাবে আমরা কোনো গাড়ি ব্যবহার করতে পারতেছি না। ডোল সেই পরিমাণ ডোল, যে ডোলের কারণে নৌকা উজান দিয়ে উপজেলায় যেতে পারছে না। সেজন্য আমরা উপজেলার থেকে আমাদেরকে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনো খাবার আনার কথা বলা হয়েছে, কিন্তু আমরা আনতে পারতেছি না। আকস্মিক বন্যা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এর পরিস্থিতি যদি আরো অবনতি হয়, আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরো শক্তভাবে আমরা চালাবো এবং প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার কার্য সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে। তারা যে কোনো সময় আসতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। চেরাপুঞ্জির আবহাওয়াটা ভালো হয়ে যায় তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে পানির লেভেল অনেক নিচে নেমে যাবে এবং আমরা বন্যার কবল থেকে সিলেটবাসী হয়তো রক্ষা পাবো। উজানের ঢলে সুনামগঞ্জেও সুরমার পানির বৃদ্ধি অব্যাহত আছে, আর এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, এই আকস্মিক বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, ভারত থেকে নেমে আসা উজানের দলে মূলত সিলেটের 5টি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা আকস্মিক বন্যায় বলা যায়, কারণ গতকাল যেভাবে পানি এসেছিল তীব্র বেগে, আজকে কিন্তু পানি কমতে শুরু করেছে তেমনি ভাবে। আমি যদি বলি, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এসব এলাকায় পানি অন্তত 50 সেন্টিমিটারের উপরে কমেছে আজকে একদিনেই। এবং আজকে সবচেয়ে আশার খবর হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি দ্রুত কমে যাচ্ছে, ভাটির দিকে চলে যাচ্ছে পানি। সিলেটের যে প্রধান যে নদীগুলো আছে, সুরমা, কুশিয়ারা, সুরমার পানিটা কিছুটা বেড়েছে, কিন্তু কুশিয়ারার পানি কমেছে, সারি নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে, পিয়াই নদীর পানিও বিপদসীমার নিচে নেমে গেছে। সেক্ষেত্রে বলা যায় যে এখন আসলে বন্যা পরিস্থিতি, যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, সেটা থেকে একটু ভালো দিকে যাচ্ছে পরিস্থিতি। জেলা প্রশাসন যেটা বলছিলেন যে হঠাৎ করে যে আকস্মিক বন্যা এসেছে, গতকাল অনেক মানুষ আটকা পড়েছিলেন, তাদেরকে জেলা প্রশাসন উদ্ধার করেছে, পাশাপাশি বিজিবিও উদ্ধার তৎপরতা চালিয়েছে, মানুষকে আসলে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে। এখন পর্যন্ত আসলে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু 5,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন এই 5টি উপজেলার মধ্যে, এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে, পাশাপাশি রান্না করে খাবারও বিতরণ করা হচ্ছে। এবং যেহেতু পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে,
যারা গতকাল ইমার্জেন্সি ভাবে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা অনেকে বাড়ি ফিরেছেন, যেহেতু পানি নেমে গেছে তারা বাড়িঘর পরিষ্কার কাজ করছেন। তবে আশার খবর হচ্ছে যে সিলেটে যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবে না বলে বলছে পানি উন্নয়ন বোর্ড। আপনি জানেন যে গত 24 ঘন্টায় কিন্তু চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হয়নি, মাত্র 192 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে সিলেটে হয়েছে 55 মিলিমিটার। কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। চেরাপুঞ্জির বৃষ্টির উপরে নির্ভর করছে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি এবং অবনতি। যদি চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টিপাত হয় এখানে অবনতি হবে, কারণ এই ঢলটা কিন্তু সিলেটের যে প্রধান নদীগুলো দিয়ে কিন্তু সাগরে নেমে যায় এই পানিগুলো। সেক্ষেত্রে চেরাপুঞ্জিতে গতকাল যেখানে প্রায় 600 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সেখানে মাত্র 190 মিলিমিটার হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে চেরাপুঞ্জিতেও। তবে আবহাওয়া পূর্বাভাস যেটা বলছে যে আগামী 3 জুন পর্যন্ত কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টির পূর্বাভাস তারা দিয়েছেন এবং বলেছেন যে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই 3 দিন হয়তো নদীর পানি কিছুটা বাড়তে পারে, এরপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এবং বাংলাদেশেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে যে সিলেট অঞ্চলে আবহাওয়া অফিস বলছে যে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় হয়তো বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হবে, নতুবা উন্নতি হবে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের আসামেও। এরই মধ্যে বন্যায় একজনের মৃত্যুর কথা জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। রাজ্যটি 9 জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা অন্তত 2 লাখ, এর মধ্যে 36,000 শিশু। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 35,000-এর বেশি মানুষ। একই সাথে ব্রহ্মপুত্র ও বরাকের মতো গুরুত্বপূর্ণ নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মণিপুরে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেখানে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,88,000 মানুষ। পানিবন্দী 24,000-এর বেশি ভবন। নাম্বুল ও ইম্ফল নদীর পানি বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হবেন কিনা দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করলে তা আদালত দেখবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন। বেনজির সপরিবারে দেশ ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, তার বিদেশ চলে যাওয়ার ব্যাপারে জানা নেই, তবে দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। জানান, দুর্নীতিবাজদের সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে। এছাড়া বিএনপির আন্দোলনের বিষয়ে কাদের বলেন, তারাই গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। বিএনপিতে ভাঙন সৃষ্টি করতে অতীতের মতো এখনও নানা ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে এই চক্রান্ত কখনো সফল হবে না বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর অভিযোগ করেন, দমনপীড়ন চালিয়ে ক্ষমতা দখল করেছে সরকার, তবে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, শিগগিরই তাদের পতন আন্দোলন শুরু হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সাধারণ মানুষের কথা চিন্তা করে না। বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশ ও মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করছে বলেও দাবি করেন নেতারা। যারা মদত দিচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলণ্ঠিত করতে, জাতীয় স্বার্থকে নির্বাচিত করতে, বঞ্চিত এবং প্রতারণা করতে যারা আজকে শুধু ক্ষমতায় থাকা, তারাই প্রতিবাদের কণ্ঠ করে রোধ করা এই যুবক মানিত ছাত্র। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। হু করে বাড়ছে মৌসুমি ফলের দাম। আমের কেজি 140, লিচু 550 টাকা। ঘূর্ণিঝড়ের অজুহাত ব্যবসায়ীদের। রিমালের তাণ্ডব থেকে ঘুরে দাঁড়াচ্ছে উপকূলবাসী, ঘর মেরামতের চেষ্টা। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না, বিশ্বমানের সেবা মিলবে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে।
তবে উদ্বোধনের 1.5 বছর পরও সে স্বপ্ন কাগজ কলমে। নিয়োগে অনিয়ম সহ নানা সংকটে ঘুরপাক খাচ্ছে এই হাসপাতাল। অলস পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে আইসিইউ, ল্যাব ও অপারেশন থিয়েটার সহ প্রায় 500 কোটি টাকার যন্ত্রপাতি। সমস্যার সুরাহা কবে হবে সে বিষয়ে কিছু বলতে পারছেন না নতুন উপাচার্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান দেশের লাখো মানুষ। দেশের বাইরে চলে যায় হাজার কোটি টাকার বেশি। আর তা বন্ধ করতেই বাংলাদেশ সরকার দেশে এমন একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে যা হবে বিশ্বমানের। আর সেই হাসপাতালটি বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। নান্দনিক নির্মাণশৈলী আর অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া সুপার স্পেশালাইজড হাসপাতাল। ভেতরে গেলে মুগ্ধ হবেন যে কেউ, তবে চমকে যেতে পারেন এই দেখে যে রোগীর চাপ নেই, অথচ এর উদ্বোধন সেই 2022 সালের সেপ্টেম্বরে। 750 বেডের হাসপাতাল, তবে রোগী ভর্তি 50-এরও কম। 2টি ভিভিআইপি, 18টি ভিআইপি সহ প্রায় সব কেবিনই ফাঁকা। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এদের জন্য আলাদা সুট আছে, সেখানে তারা চিকিৎসা নেবে এবং দেশের উচ্চবিত্ত লোকজন একটা গুড এনভায়রনমেন্ট, সেখানে তারা চিকিৎসা নেবে। তো সেটা তো হলো না। 5 কেন্দ্রের অধীনে চালু 14টি বিভাগ, তবে আলোর মুখ দেখেনি 100 বেডের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ। অত্যাধুনিক এই আইসিইউতে বেড 100, 1.5 বছরই ফাঁকা। অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেডের জন্য ভয়াবহ হাহাকার। এমআরআই, সিটি স্ক্যান ও এক্স রে মেশিনের ব্যবহার নেই বললেই চলে। প্যাথোলজি ল্যাবেও পরীক্ষা নিরীক্ষা কম। প্রায় 500 কোটি টাকার উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি অলস পড়ে আছে দিনের পর দিন। দক্ষিণ কোরিয়ার এক প্রকৌশলীকে দেখা গেল সেসব ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করতে। যেহেতু ইনস্টল হয়ে পরবর্তীতে রানিং হয় নাই, সুতরাং যখন রানিং হয়ে যাবে তারপরে যদি আমরা বন্ধ রাখি সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সমস্যা আছে। বাট যেহেতু আমরা ইনস্টল হয়েছে বাট আমরা রানিং করি নাই, সুতরাং এটা আপাতত, তবে দীর্ঘদিন পরে থাকলে তো একটা মেশিন নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। আউটডোর সেবাতেও নেই গতি। অনেক চিকিৎসক বসেন না নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে দেখানো হচ্ছে রোগী, এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস। অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য কাজের চেয়ে প্রচারে মনোযোগী ছিলেন বেশি। জনবল নিয়োগেও আছে দুর্নীতির অভিযোগ। নতুন উপাচার্য বলছেন সব সংকট চিহ্নিত, তবে বলতে পারছেন না কবে মিলবে কাঙ্ক্ষিত সেবা। মানুষ যে কারণে দেশের বাইরে চলে যায় সেটা যেন এখানে সেই চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করতে হলে আমরা সেটাকে করেছি যে এখানে কনসালটেন্ট বেসড আমরা হাসপাতাল করতে চাই। ধাপে ধাপে আমরা এটাকে উদ্বোধন করতে চাই। আমি তো বলতে পারবো না যে আগামী 2 মাস পরে পূর্ণদমে চলবে। এদিকে বিশেষায়িত এই হাসপাতাল নির্মাণে স্বল্প সুদে 1000 কোটি টাকার বেশি ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক, আর তা পরিশোধ শুরু হবে 15 বছর পর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে মৌসুমি ফলের দাম বাড়ছেই। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে আমের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। লিচু প্রতি শ বিক্রি হচ্ছে মানভেদে 350 থেকে 550 টাকায়। বিক্রেতারা বলছেন ঘূর্ণিঝড় রিমালের জেরে সরবরাহ ঘাটতিতে বেড়েছে ফলের দাম। নগরের বিভিন্ন বাজারে আসছে মৌসুমি ফল লিচু ও আম। চাহিদা অনুযায়ী কিনছেন ভোক্তারা, তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ। গেল সপ্তাহে মানভেদে প্রতি কেজি আম ছিল 90 থেকে 100 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। অথচ গত বছর একই সময়ে আমের দাম ছিল কেজিতে 60 থেকে 110 টাকা। এবার লিচুর দামও বেড়ে প্রতি শ বিক্রি হচ্ছে মানভেদে 350 থেকে সর্বোচ্চ 550 টাকায়। কাঁঠালের সরবরাহ এখনো কম। গত এক সপ্তাহ আগের থেকে 150 টাকা 100 টাকা পার শত বেশি। আর এখন তো লিচু আমের দাম থাকার কথা কম, এখন আমের দাম বেশি। আম 140 টাকা 130 টাকা কেজি। যারা চাষ করতেছে, যারা পাইকার, তারা কিন্তু 1 টাকা পার পিস পাচ্ছে, আর আমরা ঢাকা থেকে 4 টাকা পার পিস কি কিনে খাচ্ছি। হ্যাঁ, মাঝখান থেকে 2 টাকা কি। দাম বাড়ার কারণ হিসেবে ঘূর্ণিঝড় রিমালকে দায়ী করছেন বিক্রেতারা।
তাদের দাবি, ঝড় বৃষ্টিতে সরবরাহে ঘাটতি দেখায় বেড়েছে ফলের দাম। ঝড়টা হওয়ার পরে অনেক লিচু ক্ষতি হয়ে গেছে, বাগান অনেক লিচু নষ্ট হয়ে গেছে। এখন থেকে মুকামি বর্তমানে আমার কিনা লাগে 400 টাকা কিনা লাগে। আম বলে আপনার 120 টাকা পাইকারি কিনতেছে, ক্ষেত্রেরা বিক্রি করতেছে প্রায় 150-140 টাকা। এদিকে মৌসুমী ফলের চাহিদা বাড়ায় কমেছে অন্যান্য ফলের দাম। প্রতি কেজি সবুজ আপেল 270 টাকা, লাল আপেল 230 টাকা, মাল্টা 200 থেকে 230 টাকা, কমলা 350 টাকা ও আঙ্গুর 500 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে ডিমের সংকট না থাকলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। এতে প্রতি পিস ডিমের জন্য ভোক্তাদের খরচ করতে হচ্ছে 12.5 টাকা। তবে রাজধানী বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়। বিক্রেতারা বলছেন, গরম কমে যাওয়ায় খামারে মুরগির সরবরাহ বেড়েছে, ফলে বাজারেও দাম কমতে শুরু করেছে। এদিকে ঝড় বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে সর্বোচ্চ 200 টাকায়। ভারত থেকে আমদানি হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। মানভেদে প্রতি কেজির দাম রাখা হচ্ছে 70 থেকে 80 টাকা। দেশের বিভিন্ন বাজারে হঠাৎ করে বেড়েছে সবজির দাম। এছাড়া এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। বিক্রেতাদের দাবি, ঘূর্ণিঝড় রিমালের কারণে বাজারে সরবরাহ ঘাটতিতে বেড়েছে পণ্যের দাম। আর ক্রেতাদের দাবি, সিন্ডিকেটের দৌরাত্ম্য ও মনিটরিংয়ের অভাবে বাজারে দর চড়ছেই। চট্টগ্রামের বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডজন প্রতি 5 টাকা কমেছে ডিমে। ফার্মের ডিম 145, দেশি মুরগির ডিম 240 এবং হাঁসের ডিম 180 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি 200, দেশি মুরগি 600 এবং সোনালী মুরগি 350 টাকায় মিলছে। তবে ঘূর্ণিঝড়ের অজুহাতে বেড়েছে সবজির দাম। বৃষ্টি তুয়ার টান হয়েছে, তো সেই জন্য একটু খ্যাত পোলা ক্ষতি, সেই জন্য মানে একটু সবজির দাম বাড়তি 210 টাকা। আর ধরেন আলুর দাম, সবজি আগে যেটা 50 টাকা ছিল এটা 60 টাকা হয়ে গেছে। বরিশালে এখনো ঊর্ধ্বমুখী আলু, পেঁয়াজ ও আদার দাম। এই সপ্তাহেও কেজি প্রতি আলু 55, পেঁয়াজ 70 থেকে 75, রসুন 220 থেকে 30 এবং আদা কেজিতে 20 টাকা বেড়ে এই সপ্তাহে 250 টাকায় বিক্রি হয়েছে। তবে বরিশালের প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার অবস্থা তো আগুন আগুন। এত ঊর্ধ্বমুখী বাজার হইলে সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতা সীমানা শেষ। দূর থেকে যারা আমদানি করে বরিশালে, আমরা তো বরিশাল থেকে মাল কিনি, তারা বলতে পারবে এটা কিসের জন্য বাড়ছে। একই পরিস্থিতি বগুড়াতেও। এখানেও বাড়তি দামে বিক্রি হয়েছে ডিম ও সবজি। মোটামুটি সবজির আমদানিও আছে, কিন্তু আলুর দামও আগের দামের মতনই আছে। পেঁয়াজের দামটা একটু বাড়ছে, কাঁচামরিচ একটু বাড়ছে, কাঁচামরিচ 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজার যে স্থিতিশীল না, তারপরেও মনে করেন আমরা যে কিনতেছি, এটা যদি ভোক্তা অধিকাররা ওনারা যদি একটু সহযোগিতা করেন আমাদের, তাহলে হয়তো বাজার দরটা একটু মানে নিয়ন্ত্রণে আসে। তবে ভিন্ন চিত্র রাজশাহীতে শুধু পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হলেও গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি ও কাঁচামরিচের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী। পানি নেমে যাওয়ার পর অনেক এলাকায় জীবনযাপন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। ঝড়ের আঘাতে ভেঙে যাওয়া ঘর মেরামত করেছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে ঘূর্ণিঝড়ের পর কয়েকদিন পার হলেও এখনো অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। উপকূলের জনপদে আঘাতের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। পিরোজপুরে বিধ্বস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। স্বাভাবিক জীবনে ফিরতে ভাঙা ঘর মেরামতে কাজ করছেন ক্ষতিগ্রস্তরা। এই এলাকায় কাজবাজ করে বিদ্যুতের তাদের জানাচ্ছে, তারা বলেন যে আপনারা প্রত্যেকটা ঘর থেকে টাকা উঠান, তাহলে আমরা বিদ্যুতের সংযোগটা তাড়াতাড়ি কিনে দেবো। ঝড়ে বরগুনায় ক্ষতিগ্রস্ত 17,000 বসতঘর। যাদের সক্ষমতা আছে তারা এরই মধ্যে ঘর মেরামতের কাজে লেগে গেছেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা আছেন সহায়তার আশায়। সহযোগিতা তো চাই, কারণ ঘর দুয়ার তো ভেঙে গেছে এবং ওই যে গাছ পড়ে পুরোটাই বারান্দা ভেঙে গেছে। এই গাছপালা সরাইতে আছি, কি করবো, নাইলে কিভাবে থাকবো কোন, পানি পড়বে এই জন্যে। দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পটুয়াখালীবাসী। রাস্তাঘাটে ভেঙে পড়া গাছ সরাতে নিজস্ব উদ্যোগে কাজ শুরু করেছেন স্থানীয়রা। জোয়ার জলোচ্ছ্বাসের পানি এখনো নামেনি অনেক এলাকা থেকে। দুর্গত এলাকায় আছে খাবার পানির সংকটও। খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে, এরা এগুলো ব্যবহার করতে পারতেছে না, আমরা খাবার পানি পাইতেছি না।
এদিকে অনেক এলাকায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। পল্লী বিদ্যুতের লাইন সচল করতে কাজ করছে কর্তৃপক্ষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরোধীহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।